আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার, বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির হুঁশিয়ারি। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা। দীর্ঘকাল অনির্বাচিত সরকার থাকা ঠিক নয়, মন্তব্য মির্জা ফখরুলের। শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছেন শেখ হাসিনা। দীর্ঘ 15 বছর পর সমাবেশের সুযোগ পেল খেলাফত মজলিস। নতুন বাংলাদেশ তৈরির লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সারা দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বললেন আইজিপি। আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা সহ সব জেলায় কঠোর নির্দেশনা। সারা দেশে নৌ শ্রমিকদের কর্মবিরতিতে অচলাবস্থা। জাহাজে 7 খুনের বিচার ও ক্ষতিপূরণ দাবি। টোল প্লাজার দুর্ঘটনায় বাস চালক গ্রেপ্তার। এবং রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংকে শেষ বিদায় জানালো ভারত। নয়াদিল্লিতে হাজারো মানুষের ঢল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিবার সংবাদ শিরোনাম। সাথে আছি আমি ফারনাজ জুই। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলায় গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। আগামী বিজয় দিবসের আগেই সম্পূর্ণ করা হবে জুলাই আগস্ট গণহত্যার বিচার, এমন আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় জানানো হয় বিচার কাজ গ্রহণযোগ্য রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শনিবার কৃষিবিদ ইনস্টিটিউটে গুম হত্যা বিষয়ক সংলাপে একথা বলেন তারা। আওয়ামী লীগের 15 বছরে স্বৈরাচারী শাসন ব্যবস্থায় রাজনৈতিক বিরোধের জেরে গুম খুনের ঘটনা ঘটেছে কয়েক হাজার। কেউ গুম থেকে ফিরে এসেছেন, আবার কেউ হারিয়ে গেছেন চিরতরে। এমন প্রেক্ষাপটে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। শেষ দিন আলোচনা করা হয় গুম, খুন, জুলাই গণহত্যা এবং বিচারের চ্যালেঞ্জ, সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা নিয়ে। যখন আসবেন আমরা এই প্রশ্নগুলো তার কাছে রাখবো। সংলাপের শুরুতে বিগত সরকারের আমলে যারা গুম হওয়া বিভিন্ন ছাত্রদলের নেতারা গুমের সময়কার করুণ নির্মমতার অভিজ্ঞতা তুলে ধরেন। জিসানকে জুলাই গণহত্যার সময় তার বাড়িতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এই গুম ও গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আছে বলে উল্লেখ করে দেশের রাজনৈতিক নেতারা বলেন, এই গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচার করার একটা ক্যাটাগরি সেট করা দরকার। গত 1.5 দশকে যে সমস্ত গুম, খুন, অপহরণের ঘটনা সংঘটিত হয়েছে, আমাদের বিচার বিভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে এক ধরনের অনুমোদন তারা তাকে দিয়ে গেছেন। এই গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের সকল যন্ত্রপাতি তা কিন্তু বহাল তবিয়তে আছে। ফলে এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ইতিহাসের দায়বদ্ধতা থেকেই এই বিচার করতে হবে। এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদের হাতে যে মশাল আপনারা দিয়েছেন, জাতিকে সঠিক বিচার ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে, আইনগতভাবে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। 4টি প্রধান গণহত্যা, জুলাই আগস্ট হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ধারাবাহিক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই 4টি গণহত্যার বিচারের কাজকে প্রাধান্য দিয়ে আইন উপদেষ্টা ও চিফ প্রসিকিউটর বলেন, আগামী বিজয় দিবসে এই সব গণহত্যার বিচার সম্পন্ন করে উদযাপন করা হবে। জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন, তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা
দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে সক্ষম বলে আমরা মনে করি। বিচার কার্যক্রমকে গ্রহণযোগ্য রাখতে সকল নিয়ম মেনে বিচার কাজ শেষ করা হবে বলে জানান বক্তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। এদিকে জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সংযুক্ত আরব আমিরাত থেকে কারাভোগের পর দেশে ফেরত প্রবাসীদের আর্থিক সহায়তা সংক্রান্ত চেক দেওয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। আসিফ নজরুল আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের জেলমুক্ত প্রবাসীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে পুনর্বাসনে সহায়তা করা হবে। আজকে জাস্ট একটা প্রসেস শুরু করলাম 50,000 টাকা করে সবাইকে দেওয়া। আর আমরা আপনাদের বলেছি বয়েসেলের মাধ্যমে বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বয়েসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠাই, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন। আপনাদের মধ্যে অনেক দক্ষ মানব শক্তি আছেন, অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টিজ আছে। আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন, সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে না এটা আপনারা চেষ্টা করেন, ব্যবসা সুযোগ আছে চেষ্টা করেন। আমরা তো চেষ্টা করবো, কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন, ঠিক না? তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো। অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে, সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনজীবনে স্বস্তি ফেরাতে সরকার কোনো উদ্যোগই নিতে পারেনি বলে দাবি করেন তিনি। বলেন, দেশে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে দরকার নির্বাচিত সরকার। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আয়োজনে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র মোকাবেলায় একটি নির্বাচিত সরকার জরুরি দাবি করে নির্বাচন আদায়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে, এটাই আজকে সকলের শপথ। জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার কেবলমাত্র পারে সমস্ত বৈদেশিক ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্রকে মোকাবিলা করতে। দেশে যে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে তা নির্বাচিত সরকার আসলে কমে আসবে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, জনজীবনের স্বস্তি ফেরানোর উদ্যোগ না নিয়ে অন্তর্বর্তী সরকারের অনেকে রাজনীতিতে জড়িয়ে পড়ছেন। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করেই চলেছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। আমরা সরকার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। ভোটারের বয়স নির্ধারণ নিয়ে প্রধান উপদেষ্টার করা বক্তব্যের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। এই জিনিসটা তো কনসেনসাস না, আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যখন বলছেন দেন ইট বিকামস এ বাইন্ডিং অন দ্য ইলেকশন কমিশন, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, ইলেকশন কমিশনকে ছেড়ে দিন, লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুন, যারা নতুন হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন। এদিকে দীর্ঘ 13 বছর পর দেশে ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অনেকে বলতে পারেন আপনারা আমি এই কষ্ট করেছি, আমি এইটুকু করেছি, কিন্তু ম্যাডাম জিয়ার চেয়ে বেশি কেউ করেন নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 15 বছর পর সমাবেশের সুযোগ পেল বাংলাদেশ খেলাফত মজলিস।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মামুনুল হক বিএনপি জামায়াতকে হুঁশিয়ারি করে বলেন, যদি তাদের জন্য ঐক্য নষ্ট হয় তবে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। নেতারা বলেন, সংস্কার সঠিকভাবে করতে হবে ও দেশ গড়ায় ঐক্য ধরে রাখতে হবে। আর ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, বাংলাদেশে আগুন জ্বললে ভারতও নিরাপদ থাকবে না। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ ১৫ বছর স্বৈরাচারী আওয়ামী শাসনের জুলুম অত্যাচারে কোনো বড় সমাবেশ করতে পারেনি খেলাফত মজলিস। জুলাই অভ্যুত্থানের পরে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিভেদ নয় ঐক্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড় পরিসরে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনের আয়োজন করে তারা। সাবেক আমির মোহাম্মদ ইসাকের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নেতারা। আমাদের নেতা কর্মীরা রাজপথে ভূমিকা পালন করে যাচ্ছে। সম্মেলনে উপস্থিত হন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বলেন, নতুন বাংলাদেশ তৈরির লড়াই অব্যাহত রাখতে হবে। এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই। যে ভোট কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক দেশ করতে চাই। বিগত 53 বছরে এদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে যখন এককভাবে ক্ষমতায় থাকে তখন কিন্তু ফ্যাসিস্ট তৈরি হয়, তখন কিন্তু খুনি তৈরি হয়, তখন কিন্তু জালেম তৈরি হয়, তখন দেশের টাকা কিন্তু বিদেশে পাচার করার পরিবেশ তৈরি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ভারত বাংলাদেশে আগুন জ্বালালে সেই আগুনে তাদেরকেও জ্বলতে হবে। বাংলাদেশের সকল মুসলমানরা, বাংলাদেশের সকল নাগরিকবৃন্দ এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান। বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি জেনারেল মামুনুল হক বলেন, বিএনপি জামায়াতের জন্য ঐক্য নষ্ট হলে জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। বিএনপি এবং জামায়াতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। এ সময় খেলাফত মজলিসের আমির বলেন, সংস্কার সঠিকভাবে করতে হবে আর ষড়যন্ত্র রুখতে নিজেদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই সংস্কারটা যেন সঠিক হয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ এই দেশের মুসলমান, কোরআন সুন্নাহ মোতাবেক এই সংস্কার হতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই দেশে চলতে দেওয়া হবে না। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। এ সরকারের সময়ে সংস্কার করা না গেলে বাংলাদেশে আর কখনোই সংস্কার সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, প্রকৃত সংস্কার করতে না পারলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান তিনি। এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। কারণ আমরা একবার ট্রাই করেছিলাম 2007-এ, কিছু করেছিলাম, সেগুলো থাকেনি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা ছিলেন তাদের কারণে। আর এখন যদি করা না যায়, এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছে শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতে মজলিসের সাধারণ পরিষদের অধিবেশনে একথা বলেন তিনি। এদিকে অন্য এক অনুষ্ঠানে তিনি বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দেশের শিক্ষা নিয়ে কাজ করবে। কায়েস রাহাতের প্রতিবেদন। খেলাফত মজলিসের সম্মেলনে উপস্থিত হয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামিক দলগুলোর প্রতি ঐক্যের ডাক দেন। বলেন, যেন দলগুলোকে বিভক্ত করে কেউ সুবিধা না নিতে পারে। এ সময় জামায়াতের আমির অভিযোগ করে বলেন, শাপলা চত্বরের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছে শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগের খুনের ইতিহাস নতুন নয়। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির।
শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবে না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছেন। এদের খুনের ইতিহাস নতুন নয়। এদিকে জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তিনি বলেন, জামাতে ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দেশে শিক্ষা নিয়ে কাজ করবে। এ সময় আহত ও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর। এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব, যদি আল্লাহ কোনোদিন আমাদেরকে সুযোগ দেন। শিক্ষা যে জাতির ঠিক হয়েছে সেই জাতি ঠিক, সেই জাতি মর্যাদার জাতি, সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা তাদের দুঃসহ স্মৃতিচারণ করেন। একই সঙ্গে সরকারের কাছে তাদের চিকিৎসা ও এই গণহত্যার দোষীদের বিচার দাবি করেন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। রাতের অন্ধকার কাটিয়ে আগামী বছরের শেষ অথবা 2026 সালের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার সকালে সাতকানিয়া মাদ্রাসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসচ্ছল 1000 পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর 5 মাসে নানা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটেছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী ও দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। সালের প্রথম দিকে আমরা নির্বাচন দেব। এই প্রথম 16-17 বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না ইনশাআল্লাহ। এবং আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করতে পারবেন। সারা দেশে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির অনুষ্ঠানে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা সহ সব জেলায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় আইজিপি আরও বলেন, ইমেজ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রাজারবাগ অডিটোরিয়ামে বার্ষিক সভার আয়োজন করে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। এতে অংশ নেন পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনার। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। ঢাকা সহ প্রতিটি জেলায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি। পুলিশ কমিশনার কিন্তু বলেছেন, একই জিনিস আমরা জেলার এসপিদেরকেও বলেছি। কেমন, এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই। এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে, মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, গত 15 বছরের কর্মকাণ্ডে পুলিশের উপর বিরক্ত মানুষ। স্বাধীনতার পর এমন বাহিনী দেখতে চায়নি জনগণ। গত 15 বছরে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কি ভূমিকা রেখেছিলেন, তারা কি কর্মকাণ্ড করলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হলো। স্বাধীনতার 52 বছর পরে এরূপ পুলিশ এদেশের লোক দেখতে চায়নি। কয়েকটি জেলায় ছাত্র সমন্বয়কদের উপর কোনো হামলা বা হুমকি নয়, বরং ছিনতাইয়ের ঘটনা ছিল বলে জানান পুলিশ মহাপরিদর্শক। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বনভূমির অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গাজীপুরে এক মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, দ্রুত দখলকৃত জমি উদ্ধার করা হবে এবং বন সীমানা নির্ধারণের কাজও দ্রুত শুরু হবে। এছাড়া বৃক্ষ নিধন ও শিল্প কারখানার দূষণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তরকে ছাড়পত্র দেওয়ার আগে সব দিক পর্যবেক্ষণ করতে হবে এবং নবায়নকালে জনগণের মতামত নেওয়া হবে।
দ্বিতীয় দিনের মতো নৌ শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রামের কর্ণফুলী, নারায়ণগঞ্জের শীতলক্ষা এবং পটুয়াখালীর পায়রা বন্দরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিকরা। হত্যার বিচার, নিহত পরিবারকে ক্ষতিপূরণ এবং নৌযানের নিরাপত্তা নিশ্চিত না হলে ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এমন পরিস্থিতি চললে বাজারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল সরবরাহ সংকট তৈরির আশঙ্কা ব্যবসায়ীদের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো নৌ শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রামের কর্ণফুলীর পাড়ে নদীতে নোঙর করা শত শত লাইটার জাহাজ অলস দিন কাটাচ্ছেন মাঝি মাল্লারা। 16টি ঘাটসহ দেশের অভ্যন্তরীণ নৌ রুটে পণ্য পরিবহনও পুরোপুরি বন্ধ। কর্মবিরতির সমর্থনে শনিবার সকাল থেকে নগরীর ঘাটগুলোতে বিক্ষোভ করেন নৌযান শ্রমিকরা। এদিকে এমন পরিস্থিতি চললে বাজারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল সরবরাহ সংকট তৈরির আশঙ্কা ব্যবসায়ীদের। নিহতদের 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে এবং সাদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তর ওদের আহ্বান জানাচ্ছি। আমাদের যে ধর্মঘটটা দিয়েছি এখনো পর্যন্ত আমাদের কোনো প্রক্রিয়া পাওয়া পর্যন্ত আমরা আমাদের ধর্মঘট চালিয়ে যাব। আলাপ আলোচনার মাধ্যমে এই সংকট সমাপ্ত করে অচিরেই সরবরাহ ব্যবস্থা পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে। না হলে পরে আমাদের বিভিন্ন শিল্পপণ্য এবং অন্যান্য যে এসেনশিয়াল কমোডিটি আছে সেগুলি সরবরাহে বড় ধরনের একটি সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নারায়ণগঞ্জেও শীতলক্ষার তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতিতে শ্রমিকরা। সকালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। এ সময় দ্রুত হত্যার সঠিক বিচার, নিহত পরিবারকে ক্ষতিপূরণ এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা। সকল জায়গায় দেখেছি আমি পণ্য খালাস বন্ধ রয়েছে এবং আমরা বলেছিলাম যে যাত্রীবাহী লঞ্চগুলিকে আমরা এই কর্মসূচির আওতার বাইরে রেখেছি যাত্রীদের কথা চিন্তা করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা না দেওয়ার কারণে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা আজকে সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আগামী দিনে আমরা কি কর্মসূচি পালন করব। পটুয়াখালীতে ধর্মঘটে বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম। শুক্রবার রাত থেকে বন্দরের সব মাদার ভেসেল ও লাইটারেজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখে শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলায় গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কার মোটরসাইকেলের 6 আরোহী নিহতের ঘটনায় বাস চালক মোহাম্মদ নুরুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া সেল। 3টি গাড়িকে ধাক্কা দেয়া ব্যাপারী পরিবহন বাসটির চালক মোহাম্মদ নুরুদ্দিন ঘটনার পর পালিয়ে সিদ্ধিরগঞ্জে যান। র্যাব 10-এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। সড়ক দুর্ঘটনায় পরিবারের 4 সদস্যকে হারিয়ে দিশেহারা ইকবাল হোসেন। শুক্রবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দুর্ঘটনায় নিহত 6 জনের 4 জনই একই পরিবারের। মুন্সিগঞ্জ সিরাজদি খানের নন্দনকোনা গ্রামে কবরস্থানে দাফন করা হয় তাদের। এ ঘটনায় এলাকা জুড়ে নামে শোকের ছায়া। সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। স্ত্রী, 2 মেয়ে ও ছোট্ট নাতিকে হারিয়ে শোকে স্তব্ধ ইকবাল হোসেন। পাশাপাশি সমাহিত করেন সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী আমিনা আক্তার এবং 2 মেয়ে ইমি ও রিহাকে। নাতিকে সমাহিত করা হয় দাদার বাড়ি নোয়াখালীতে। ক্ষোভ জানিয়ে বলেন, সব সরকার সড়ক উন্নয়ন করলেও কেউই নেয়নি দুর্ঘটনা কমানোর উদ্যোগ। এমন শোক যেন আর কাউকে সইতে না হয়, সেজন্য সবাইকে আহ্বান করেন নিরাপদ সড়ক নিশ্চিতে সজাগ হতে। আওয়ামী লীগ, বিএনপি এর সাথে যত সরকার আছে মানুষের রাস্তার নিরাপত্তার কোনো উন্নয়ন করে নাই। রাস্তা উন্নয়ন করছে, নিরাপদ সড়ক চাই প্রতিটা ঘরে। সারা বাংলাদেশে একটা স্লোগান হোক, আমি এই চাই, আর কিচ্ছু চাই না। একই পরিবারের 4 জনকে হারিয়ে দিশেহারা স্বজনরা।
সব শেষ, নাতি বাগনি সব শেষ, বোন সব শেষ। দুইটা ভাইয়া একটা নাতি স্ত্রী, ওর দুনিয়ার মধ্যে কেউ নাই, কিলিয়া বাঁচবো। 4 জন মারা গেছে, আমরা এদের সবার বিচার চাই। আর 4 জন অসুস্থ, এরা ক্লিনিকে আছে। এই ঘটনায় মুন্সিগঞ্জের সিরাজদি খানের পুরো নন্দনকোনা গ্রামে নেমে আসে শোকের ছায়া। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসীরাও। বেপরা বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। ওই ডাইরেক্ট আইসা কি করছে, দেখছে টুল প্লাজার সামনে ব্রেক মারছে, দেখছে ব্রেক নাই, ওই ডাইরেক্ট আইসা প্রাইভেটের ভিতরে মাইরা দিছে। ওই নিশ্চয় নিশা নুশা খাইছে। আর যেখানে মারা গেছে ওইখানে মারা যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে? ব্রিজ টোল দেওয়ার সময় ঠিক আছে। মাওয়া এক্সপ্রেসওয়েতে ছোটখাটো হোক বড় হোক অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে। তো আমাদের দাবি এটা একটু খুঁটিতে দেখা হোক, কেন এই রোডে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এটা তদন্ত কমিটি গঠন করে এটার বিচার চাই। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। মামলা প্রক্রিয়াধীন আর আসামির গ্রেপ্তার প্রক্রিয়া চলছে। দ্রুত বেপরোয়া বাস চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংকে শেষ বিদায় জানালো ভারত। তাকে শ্রদ্ধা জানাতে রাজধানী দিল্লির রাস্তায় ছিল মানুষের ঢল। নিগমবোধ ঘাটে সম্পূর্ণ হয় শেষকৃত্য। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোগবে সহ আরও অনেকে। তার মৃত্যুতে ভারত জুড়ে চলছে 7 দিনের রাষ্ট্রীয় শোক, অর্থনমিত জাতীয় পতাকা। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন ভাবেই সবাইকে কাঁদিয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিংকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে জড়ো হন হাজারো মানুষ। শনিবার সকালে কংগ্রেসের সদর দপ্তরে আনা হয় দেশটির 14তম প্রধানমন্ত্রীর কফিন। এ সময় গার্ড অব অনার দিয়ে তার কফিন ফুল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। এদিন সকাল 12:15টায় দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তার শেষকৃত্য। মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী সহ উপস্থিত ছিলেন অনেকে। বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। খ্যাতনামা এই অর্থনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ভারত জুড়ে। তার বাসায় ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শোক জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনীতিবিদ। বিশ্ব নেতারাও তার পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। মনমোহন সিংয়ের মৃত্যুতে শুক্রবার বাতিল করা হয় সকল সরকারি কার্যক্রম। 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ সময় সরকারি ভবনগুলোতে অর্ধনির্মিত রাখা হবে পতাকা। বাতিল করা হয় কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রমও। 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন মনমোহন সিং। পরে 1991 থেকে 96 সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 2004 থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মনমোহন সিং। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। জানাবো খেলার খবর। বিপিএলেও ভালো মানের ক্রিকেট হয়, যে কারণে টুর্নামেন্টে অংশ নেন পাকিস্তানি ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন ফরচুন বরিশালের শাহিন শাহ আফ্রিদি। জানান, তামিম ইকবালের অনুরোধেই বিপিএলে খেলতে এসেছেন তিনি। এদিকে মাশরাফিকে ছাড়াই শুরু হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের বিপিএল মিশন। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিগত কয়েক আসর ধরেই ভালো মানের তারকা ক্রিকেটারের অভাব দেখা যায়। এবারের আসরেও তেমন বড় কোনো তারকা ক্রিকেটার নেই। বড় ক্রিকেটার হিসেবে শনিবার চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অনুশীলনে দেখা যায় পাকিস্তানি স্পিড স্টার শাহিন শাহ আফ্রিদিকে।
সকাল 10টার দিকে অনুশীলনে আসে পুরো দল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন থেকে শুরু করে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী, কাইল মায়ার্সের মতো বিদেশি ক্রিকেটাররা অনুশীলনে যোগ দেন। অনুশীলন শেষে বরিশালের পাকিস্তানি তারকা শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, বিপিএলও ভালো মানের ক্রিকেট হয়। তামিমের মতো অভিজ্ঞ কিছু ক্রিকেটার দলে থাকায় দল বাড়তি সুবিধা পাবে। আর তামিম ইকবালের অনুরোধেই তিনি বিপিএল খেলতে এসেছেন। তামিম ভাইয়ের আগেও আমাকে বলেছিল, তবে আন্তর্জাতিক ব্যস্ততার জন্য বিপিএল আর খেলা হয়ে ওঠেনি। তবে এবার যখন ভাই ফোন করেছে আমি তৈরি ছিলাম। এর আগেও পাকিস্তানের অনেক ক্রিকেটারই আসরে খেলেছে, আমিও তাদের মতোই আসরে নিজেকে মেলে ধরতে চাই। আমি এখানকার বেশ কিছু উইকেটের সাথে পরিচিত, সাথে লোকাল ক্রিকেটারদের সাথে কথা বলেও একটা ধারণা পাওয়া যাবে। আমি মাত্রই দলটার সাথে যুক্ত হয়েছি, এখনো সবার সাথে পরিচিত হতে পারিনি। আশা করছি দল হিসেবে আমরা ভালো কিছু করব। দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। ফ্র্যাঞ্চাইজিগুলোতে বিদেশি ক্রিকেটাররা ভিড়তে শুরু করলেও সিলেট স্ট্রাইকার্স দলের অনুশীলনে নেই মাশরাফি বিন মুর্তজা। দলটির কোচ মাহমুদ ইমন জানিয়েছেন, বিপিএল খেলার মতো ফিট নন মাশরাফি। আমাদের স্কোয়াডে এখনও আছে, কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, ও যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। সিলেট স্ট্রাইকার্স এখনই তাকে নিয়ে আশা ছাড়ছেন না। মাশরাফি খেলার জন্য নিজেকে ফিট মনে করলে দল বিবেচনা করবে বলে জানিয়েছেন সিলেট কোচ মাহমুদ ইমন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনালে রাজশাহী চ্যালেঞ্জার্স 28 রানে কিংস 11 সিল্ক সিটিকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহী চ্যালেঞ্জার্স নির্ধারিত 20 ওভারে 181 রান করে। জবাব দিতে নেমে 20 ওভারে 153 রান তোলে কিংস 11 সিল্ক সিটি। ফর্মার ক্রিকেটার অফ রাজশাহীর আয়োজনে ফাইনালে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, ডিআইজি আলমগীর হোসেন, পুলিশ কমিশনার আবু সুফিয়ান, জাতীয় দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট। বেসিক্যালি এটা কার্নিভাল, আমরা এক হই, কিন্তু এর পিছেও কিন্তু অনেক কিছু কাজ থাকে। আমরা সামাজিক যে দায়বদ্ধতাগুলো থাকে সেগুলো কাজ করি। বিভিন্ন রকম টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করে থাকি, ক্রিকেট টুর্নামেন্ট। আমরা অনেক উদ্যোগ নিচ্ছি যে গত 2-3 বছর আমরা অনেক মাঠগুলো ডেভেলপ করেছি। রাজশাহী মেডিকেল কলেজে হোস্টেলের মাঠ, মহিষবাতানের মাঠ, এরকম রাজশাহী যত সমস্ত মাঠগুলো, পরিত্যক্ত মাঠগুলো আছে, আমরা চেষ্টা করছি আমাদের যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, পিডব্লিউডি, এলজিজি, সিটি কর্পোরেশন এবং আমরা ফর্মার প্লেয়ার সমন্বয়ে মানুষকে নিয়ে আমরা প্রত্যেকটা মাঠকে ডেভেলপ করতে চাই, যেন আমাদের ছেলেরা যেন প্রত্যেকটা সুন্দর সুস্থ পরিবেশ পায়, মাঠের খেলা। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।